নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। চলো দেখে নি কী হচ্ছে আজকের এপিসোডে। দেখতে পাচ্ছি পূজা আর মহারাজ কথা বলার সময় মাধুরী আড়ি পাচ্ছিল, সেটা দেখে নেয় মহারাজ আর পূজাও। মহারাজ মাধুরীর সামনে আসে, মাধুরীর সামনে আসতেই বলে, বাইরের বৃষ্টি এখনো থামেনি, নাহলে এক্ষুনি গ্রামে যাওয়ার ব্যবস্থা করে দিতাম। মাধুরী ভয় পেয়ে যায়, চুপ করে যায়। প্রিয়াঙ্কা তখন বাইরে আসে, বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। পূজা বলে, এ কি আপনি চলে যাচ্ছেন? এক্ষুনি উনি উপরে চলে গেলেন, একটু বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। পূজা চলে যায় ডাকতে। সোমনাথ তখন বলে, মহারাজের সঙ্গে পরে দেখা করে নিও, এখন ক্যাব চলে এসছে সোনা, চলো বাইরে। প্রিয়াঙ্কা তখন সোমনাথকে বলে, খুচরো আছে গো, আসলে বাইরে ওয়েদারের যা অবস্থা, অনলাইনে ঠিকঠাক কাজ করছে না, গাড়িটাও তো সার্ভিসে আছে, নাহলে তো কোনো অসুবিধাই হতো না। সোমনাথ বলে, ও সোনা, তুমি এরকম করে কেন বলছো? ওদিকে মহারাজকে বলতে গেছে পূজা প্রিয়াঙ্কার সাথে দেখা করার জন্য। মহারাজ বলে, দাদার হবু বউ আসছে, তো আমি দেখা করে কি করব? পূজা বলে, আপনিও চলুন, আপনার দাদার হবু বউয়ের সাথে অর্থাৎ প্রিয়াঙ্কা দিদির সাথে আপনার দেখা করিয়ে দেবো। মহারাজ বলে, বাবা, এর মধ্যে আবার দিদিও হয়ে গেছে দেখছি। প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ, উনি বোন পাতালেন, আমিও দিদি পাতিয়ে, পূজা বলে আর কি, উনি বোন পাতালেন, আমিও দিদি পাতিয়ে নিলাম। অতিভক্তি চোরের লক্ষণ, বুঝলেন? মহারাজ বলে। পূজা বলে, ধূর্ত শেয়াল। মহারাজ বলে, কি বললেন? পূজা বলে, চলুন, আপনি দেখবেন, চলুন, বলে পূজা চলে যায়। সোমনাথ পার্সটা খুলে টাকা দিতে যাবে কি, দেখে পকেটে 100 টাকা। বলে, এ বাবা, দেখছো তোমার আমার অবস্থা সেম, আমিও অনলাইনেই টাকা পেমেন্ট করি আর কি। তখন মাধুরী একবারই এসে বলে, আমি দেবো? সোমনাথ বলে, ও আচ্ছা, আছে, দাও না বোন। তখন মাধুরী, যেহেতু বোন বলেছে, মাধুরী একটু কেমনভাবে তাকায়, তাকিয়ে চলে যায় খুচরো টাকা আনতে। মনে মনে ভাবতে থাকে, বাহ, নিজের সুবিধা মতো বোনও বানিয়ে নিল। এদিকে পকেট থেকে টাকা বের করে মাধুরী। টাকা দেখে প্রিয়াঙ্কার বেশ লোভ হয়। প্রিয়াঙ্কা চলে যায় মাধুরীর কাছে, গিয়ে বলে, 500 হবে? মাধুরী একটু অবাক হয়, নো প্রবলেম। প্রিয়াঙ্কা বলে, আসলে নেটওয়ার্কটা দেখাচ্ছে না তো, তাই আর কি। সোমনাথ একটু অবাক হয়। সোমনাথ হাসতে হাসতে বলে, তোমার 100 টাকাটাও লাগবে? প্রিয়াঙ্কা বলে, না না, হয়ে যাবে, শিওর। মনে মনে ভাবতে থাকে সোমনাথ, একটাই নোট পড়ে আছে, কালকে এটা গড়ের মাঠের হাওয়া খেতে লাগবে। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, আমার সোনা তো বেশ কিপটে, ভেবো না, বিয়ের পর তোমাকে উদার করে দেবো। প্রিয়াঙ্কা যেতেই মাধুরী মনে মনে ভাবে, কি কিপটে রে বাবা, টাকাটা নিল কিন্তু একবারও বললো না মুখ ফুটে যে টাকাটা কবে ফেরত দেবে। মহারাজকে নিচে নিয়ে আসে পূজা, দেখে যে কেউ নেই। বলে যে, কি ব্যাপার, দাদা দিদি এরা সব গেলেন কোথায়? মাধুরী বলে, তোমরা শহরের লোকেরা কত তাড়াতাড়ি সম্পর্ক পাতাও, আমরা কিন্তু গ্রামের লোকেরা পারি না। আবার মহারাজকে শুনিয়ে বলে, আবার আমরা যার সাথে সম্পর্ক পাতাই খুব সহজে কিন্তু তাকে ছাড়ি না, আর ভুলিও না। মহারাজ মাধুরীর দিকে তাকায়, পূজা বারবার মহারাজের দিকে তাকাতে থাকে। মনে মনে বলে মহারাজ, এই মাধুরীকে আমি সহ্য করতে পারছি না। মাধুরী বলে, আসলে অনেকটা বছর গ্রামে থেকেছে তো, তাই ওকে শহরের মনেই হয় না। মহারাজের কথা বলে, শহরের সেই ছাপটা এখন ওর মধ্যে ফুটেই ওঠেনি। মহারাজ চলে যায়, পূজা ডাকতে থাকে, কিন্তু মহারাজ শোনে না, বাইরে চলে যায়। এদিকে মাধুরী বলে, কি ব্যাপার, তুমি পিছু ডাকলে যে? মঙ্গল হয় তুমি জানো না? তোমার বরের মঙ্গল অমঙ্গলের দায়িত্ব তো তোমারই, তাই না? পূজা রেগে যায়। পূজা বলে, অনধিকার চর্চা করছেন, করবেন না, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমরাই বুঝে নেব। মাধুরী চুপ করে যায়, পূজা চলে যায়। সোমনাথ আবার মিথ্যে মিথ্যে অফিস যাওয়ার জন্য চলে আসে। এসে পূজাকে বলে, এই মেয়ে, ছাতাটা দাও তো। পূজা অবাক হয়ে যায়, বলে, এক্ষুনি প্রিয়াঙ্কার সামনে বোন বললেন, আর এক্ষুনি চেঞ্জ হতে টাইম লাগলো না? বলে, তাড়াতাড়ি দাও ছাতাটা, টাইম লাগাচ্ছে দুনিয়ার। সোমনাথ বলে। পূজা চলে যায় ছাতা আনতে। ছাতা নিয়ে সোমনাথ বেরিয়ে যায়। এদিকে মাধুরী বলে, বৃষ্টিটা না থামলে আমার রক্ষা হয়ে যাক, সকাল রাত দিন দুপুর সবসময় বৃষ্টি হয়ে যাক, নাহলে তো আমার মুশকিল হয়ে যাবে, শেষে আমাকে সবাই তাড়ানোর তোড়জোড় শুরু করবে। পূজা সমানে মাধুরীকে নোটিশ করতে থাকে। এদিকে দেখা যায় প্রিয়াঙ্কা রাস্তায় গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছে। সে নাকি ক্যাব বুক করেছে, সে গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছে, বাসের অপেক্ষা করছে। গাড়িতে বারবার করে ধাক্কা লাগছে। বাস ধরতে যেতে একটা বাইকে ধাক্কা খায়। বাইকটা আর কেউ নয়, মহারাজ চালাচ্ছিল। প্রিয়াঙ্কা তো তার ভাষাতেই তাকে গালমন্দ করতে শুরু করে দেয়, সম্পূর্ণ অন্য ভাষায়। তারপর একটা বাস আসে আর সেখানে প্রিয়াঙ্কা উঠে পড়ে। ওঠার সময়ও মহারাজকে আঙ্গুল দেখিয়ে যায়। বাইকটাতে কেউ ছিল না, মহারাজ ছিল। মহারাজও মেয়েটাকে ভালো করে নোটিশ করে। মহারাজ বলে, মনে মনে ভাবতে থাকে, এটা তো সেই মেয়েটা, এই সবসময় মেজাজ এত গরম হয়ে থাকে কিসের জন্য? এর আগেও যখন প্রিয়াঙ্কার সাথে দেখা হয়েছিল, তখনও প্রিয়াঙ্কায় একই ভাষায় গালাগাল করেছিল। মহারাজ পেছনে একজন ভদ্রলোককে বসিয়ে রেখেছেন। তিনি বলেন, আজকাল কত রকমের যে অসভ্য মেয়ে থাকে না, এদের জন্য কত মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। মহারাজ তখন বলে, আপনি ঠিক আছেন তো স্যার? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। মহারাজ বলে, আপনি আমাকে ভালো করে ধরে বসুন কিন্তু। উনি তখন মহারাজকে দুহাত দিয়ে মহারাজের পেটে জোরে করে ধরে আর কি। তখন মহারাজ বলে, এমা, এইভাবে নয়, ঘাড়ে ধরুন। তখন বলে, ও আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে বাবা, দিয়ে ঘাড়ে ধরে। এদিকে দেখা যাচ্ছে সোমনাথ চাকরির নাম করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর মনে মনে কথা বলছে, এরকমভাবে চাকরির নাম করে কতদিন ঘুরে বেড়াবো? একদিন গড়ের মাঠ, একদিন সিনেমা হল, একদিন শপিং মলে যাওয়ারও টাকা নেই আমার কাছে। মায়ের কাছে তো টাকা চাইবার সাহসও নাই, মা যদি ধরে ফেলে। এগুলোই কথা বলতে থাকে সোমনাথ আর রাস্তায় হাঁটতে থাকে। এরপরে মহারাজ বাইকে চেপে একটা সিগন্যালে দাঁড়িয়ে পড়ে।
দেখে সোমনাথ সেখান থেকে রাস্তা ক্রস করছে। সোমনাথকে দেখে অবাক হয় মহারাজ। মহারাজ বলে, বাবা, দুনিয়ার সব ধূর্ত শিয়ালরা একই সময় একই টাইমে যাচ্ছে, ব্যাপারটা কি? এই গেল কোথায়? পেছনে বসে থাকা স্যার বলে, তুমি তো বেশ মজার মজার কথা বলো মহারাজ। মহারাজ জিভ কেটে বলে, না না স্যার। সিগন্যাল দিয়ে দেয়। মহারাজ বেরিয়ে পড়ে বাইক নিয়ে। এরপরে দেখা যায় কিছু গুন্ডা বদমাইশির মতো দেখতে ছেলেদের সাথে তাস খেলছে সোমনাথ। সোমনাথ বাজি জিতে যায়। এরপর দেখা যায় সোমনাথ বলে, আমি আবারও খেলবো। বাকি ছেলেরা বলে, এবার যদি আমি জিতি তাহলে তোমার ঘড়িটার ব্রেসলেটটা কিন্তু আমার। সোমনাথ বলে, আর যদি আমি জিতি? বলে, তাহলে এই মোবাইলটা তোমার। এইভাবে তাদের খেলা আবার শুরু হয়। সোমনাথ জিতে যায়। বলে, তাহলে মোবাইলটা কিন্তু আমার। তখন অন্য ছেলেটি বলে, এই মোবাইলে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট করো না, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আছে। সোমনাথ বলে, কিসের ভিডিও? বলে, একটা মেয়ে তার বরকে পেটাচ্ছে। কি সব উল্টোপাল্টা কথা বলতে থাকে তারা। বলে যে আরও ভালো ভালো ভিডিও আছে, দেখো না, যেমন একটা লাইভ অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট। সোমনাথ বলে, না না, আমি এসব দেখবো না। কিন্তু ওরা জোর করেই দেখায় সোমনাথকে। সেই লাইভ অ্যাক্সিডেন্টটা আর কোনো কিছু নয়, পূজার বাবার যেভাবে লাইভ ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তার জন্য দায়ী ছিল সম্পূর্ণভাবে মহারাজের বাবা, সেই অ্যাক্সিডেন্টটাই দেখে ফেলে সোমনাথ। আর অবাক হয়ে যায়, যেটা আমি কি দেখছি, এটা তো বাবা। আর যেই লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে সে তো আর কেউ নয়, পূজার বাবা। আমি ওর ঘরে ছবি দেখেছি। সবাই বলতে থাকে, আরে কি হলো ভাইয়া? সোমনাথ বলে, কিছু না, এই ফোনটা আমার, আমি চললাম, বলে চলে যায়। এদিকে পূজা পড়তে বসেছে। মনে মনে বলে, আমি এত কষ্ট করে ওই স্যারকে এখান থেকে যেতে বললাম, আর মিস্টার মাথা গরম আবার আরেকজন স্যারকে নিয়ে আসলেন। অ্যাকচুয়ালি মহারাজ পেছনে যাকে বসিয়ে রেখেছিলেন, সেই বয়স্ক ভদ্রলোক তিনি হচ্ছেন পূজার নতুন মাস্টারমশাই। উনি পূজাকে পড়াতে বসেছেন। মাস্টারমশাই বলতে থাকে, তোমার কোনো কিছু তো অসুবিধা হলে তুমি বলবে, তুমি চুপচাপ থাকছো কেন? তখন মহারাজের বাবা বলে, পূজা মা, মন দিয়ে পড়াশোনা কর, কিন্তু অন্যদিকে তুই ধ্যান দিস না। মহারাজ স্যারের জন্য চা করে এনেছে। মহারাজ তারপর একটা চেয়ারে বসে পড়ে আর পূজার পড়াশোনা লক্ষ্য করতে থাকে। পূজা মনে মনে ভাবতে থাকে, মিস্টার মাথা গরম, দেখাচ্ছি মজা। পূজা স্যারকে বলে, নিন স্যার, হয়ে গেছে। তখন স্যার বলে, এটা তো ভুল হয়েছে। মহারাজ একটু অবাক হয়। স্যার পূজাকে বকাবকি করতে থাকে, যেহেতু ভুল করেছে। বলে, আমি তো দেখিয়ে দিলাম, মনটা কোথায় ছিল তখন? এটা দেখে মহারাজের মোটেও ভালো লাগে না। পূজা বলে, আসলে স্যার আমি অনেকদিন আউট অফ প্র্যাকটিস, তো তাই তাল কাটছে আর কি। মহারাজ বলে, এটা গান নাকি যে সুর তাল লয় সব কেটে যাচ্ছে আপনার? প্র্যাকটিস নেই বলে অদ্ভুত কথা বলছেন আপনি। পূজা এটা সেটা বাহানা করতে থাকে। বলে, আমার মন বসছে না, আমার তো খিদে পেয়েছে। মহারাজ চুপ করে থাকে। পূর্ণিমা জয়াকে বলে, কেমন নির্লজ্জের মতো কথা বলছে দেখ, বাইরের একজন মানুষের সামনে সিন ক্রিয়েট না করলে হয় না। জয়া বলে, আহ চুপ কর না। মিলি বলে, ও মাসি, তোমরা কোথাও বেরোচ্ছ নাকি? জয়া বলে, হ্যাঁ রে, সোমনাথের বিয়ের জন্য কত জোগাড় বল, কত কেনাকাটা করতে হবে, তাই জন্য আমরা একটু বেরোচ্ছি। জয়া মাসি সবাইকেই বলে যায়, ঠাম্মিকে, মহারাজের বাবাকে। কেউ অতটা কিছু বলে না, চুপ করে থাকে। জয়া বুঝতে পারে। তখন জয়া পূর্ণিমাকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় মাস্টারমশাই খুব রেগে গেছেন। মহারাজকে বলে, মহারাজ, যেদিন পড়ানোর মতো পরিস্থিতি থাকবে সেদিন পড়াবো। মহারাজ বুঝতে পারে, বলে, ও আচ্ছা আচ্ছা, আপনার এখানে পরিবেশ ভালো লাগছে না, আমরা উপরে চলে যাই না। মাস্টারমশাই তো উঠে পড়েছেন, কিছুতেই পড়াবেন না। বলে, আজ থাক আজকে থাক। মহারাজ বলে, রাগ করছেন কেন? আমি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিচ্ছি। শিব বলে, থাক দাদা, আমি পৌঁছে দিচ্ছি। মাস্টারমশাই বেরিয়ে পড়েন। মহারাজ পড়ে যায় চিন্তায়। মহারাজ বলে, কি ব্যাপার বলুন তো আপনার? আমার রান্না সমস্ত টিচারকে আপনি তাড়িয়ে দিচ্ছেন। পূজা বলে, আমি কেন তাড়াতে যাব? মহারাজ বলে, শুনুন, আমি কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না, হ্যাঁ, আপনি তো তাড়িয়ে দিচ্ছেন। ঠাম্মি, মহারাজের বাবা সব চুপ করে দেখতে থাকে। মহারাজ রেগে যায়। বলে, আপনি সিএ পড়তে চান কি চান না সেটা বলুন তো? পূজা বলে, মা তা কেন হবে? আমি বলি কি মহারাজ, এত গোলমাল পাকাতে হবে না। আমি বলি কি, তুই পড়া তোর বউকে। এটা শুনে তো মিলি, মহারাজের বাবা, খুব খুশি হন। মহারাজ বলে, শোনো ঠাম্মি, আমি না উলুবনে মুক্ত ছড়াই না, ঠিক আছে? এটা শুনে পূজা মহারাজের দিকে তাকায় মন খারাপ করে। এদিকে দেখা যায় মহারাজ চায়ের কাপটা নিয়ে যেতেই মাধুরী চলে আসে একটা খাওয়ার প্লেট নিয়ে মহারাজের সামনে। মাধুরী মহারাজকে বলে, খাবার এনেছিলাম, খেয়ে নাও মহারাজ। আর পূজাকে বলে, পূজা, তোমার খাবারটা রান্নাঘরে ঢেকে রেখেছি। পূজা চুপ করে থাকে। মহারাজও চুপ করে থাকে। তুমি মনে হয় বলছিলে একটু আগে যে তোমার খিদে পেয়েছে, যাও গিয়ে খেয়ে নাও। মহারাজ চুপ করে দেখতে থাকে মাধুরীকে। মহারাজের বাবা এদিকে বলে, মা গো, এবার থালাটা ছুঁড়ে না ফেলে দেয়। তখন ঠাম্মি বলে, মুখে মারুক ছুঁড়ে। পূজা মনে মনে ভাবতে থাকে, এমনিতেই খেপে গেছেন, স্যার চলে গেছেন বলে, তার মধ্যেই খাবার নিয়ে নাটক। মিস্টার মাথা গরমের মাথায় বোমাটা ফাটলে আর দেখতে হবে না। মহারাজ চুপ করে খাওয়ার থালার প্লেটটা হাতে নেয়। মাধুরী বলে, এবার চুপ করে বসে খেয়ে নাও। মহারাজ বলে, এই দুনিয়ায় অনেক গরিব মানুষ খেতে পায় না, তাই থালাটা ছুঁড়ে ফেললাম না। মাধুরী অবাক হয়ে যায়, যদিও এখন এই ইচ্ছে সেটাই করছে। পূজা ব্যাপারটা সামলানোর জন্য বলে, দিন না, থালাটা আমাকে দিন। মহারাজ খেপে যায়, বলে, ছাড়ুন। জোরে চিৎকার করে ওঠে পূজার উপর। ধূর্ত শেয়ালের মতো রং বদলাবেন না পূজা, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, পূজাকে বলে মহারাজ। দিয়ে আবারও চিৎকার করতে থাকে, বলে, আন্ডারস্ট্যান্ড? পূজা কেঁপে ওঠে। মহারাজের বাবা বলে, হয়ে গেল, ব্যাক টু স্কোয়ার ওয়ান। ভেবেছিলাম ছেলে মেয়ে দুটোর একটু মিলমিশ হচ্ছে, কিন্তু মহারাজ বলে ওঠে, সেগুড়ে বালি বাবা, ওটা কোনোদিনও হবে না। মহারাজের বাবার কথাগুলো মহারাজ শুনে ফেলে। বাবা চুপ করে যায়। পূজা কাঁদতে থাকে। মহারাজ ওর বাবাকে বলে, তুমি পূজার ব্যাপারে অনেক কিছু ভেবে বসেছিলে না, যে ও এটা ও সেটা, কিন্তু সবটাই ভুল ছিল। মিলি কিছু বললে মিলিকেও থামিয়ে দেয় বকে মহারাজ।
মিলি বলে, তুই তো বন্ধুকে কথাগুলো বলছিস, তাই আমি বললাম। মহারাজ বলে, বন্ধু আবার কিরে, সবাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। এই বলে মিলিকে আরো উল্টোপাল্টা শোনাতে থাকে মহারাজ। খাওয়ার প্লেটটা রেখে মহারাজ চলে যায়। ঠাম্মি পূজাকে বোঝাতে থাকে, কাঁদিস না মা, তুই তো জানিস ও রেগে গেলে ওর কোনো জ্ঞান থাকে না। পূজা ঠাম্মিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পূজা বলে, আমি তো আমার সবটুকু দিয়ে চেষ্টা করি ঠাম্মি ওনাকে ভালো রাখার, তবুও দেখুন, উনি আমার উপর রেগে গেলেন। মাধুরী সবটা দাঁড়িয়ে শুনতে থাকে। মহারাজের বাবা মনে মনে ভাবতে থাকেন, অনেক সাধ্য সাধনা করে আমি এই পূজা মাকে আমার বাড়ির বৌমা করেছি। আর সেই ইনসিডেন্টের কথা ভাবতে থাকেন যখন পূজার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল তারই ট্রেনে। আর সেখানে উনি পূজার বাবাকে কথা দিয়েছিলেন পূজার দেখাশোনা করার। পূজা শ্বশুরমশাইকে প্রশ্ন করে, বাবা আপনি কি আমাকে বউ করে এনে অনেক বড় ভুল করেছেন? বলো না বাবা, তোমারও কি ওনার মতোই মনে হয়? মহারাজের বাবা বলে, না রে মা, তোকে এই বাড়িতে বউ করে আনার যে কি উদ্দেশ্য সেটা আমি ভুলে যাইনি, একদম ভুলিনি। মাধুরী তখন কথাটা ক্যাচ করে, মনে মনে ভাবতে থাকে, তার মানে কি ইনাকে বউ করে আনার পেছনে কোনো উদ্দেশ্য আছে? আমি কিছু বলতে গিয়ে নোটিস করে যে মাধুরী সবটা শুনছে দাঁড়িয়ে। মাধুরীকে তখন বলে, এই বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে, তুই এবার বাড়ি যা, তো বাড়ি যা। মাধুরী বাহানা করতে থাকে, আমি তো এখন গ্রামে ফেরার বাসও পাবো না ঠাম্মি। মিলি বলে, তুমি কি এই বাড়িতে থেকে যাওয়ার প্ল্যান করছো মাধুরীদি? মাধুরী তখন বলে, একসময় গ্রামের বাড়িতে ঠাম্মির কাছে আমি কত থেকেছি, আর আজকে আমার থাকা নিয়ে প্রশ্ন উঠছে? আমি এখন অসহায় নিঃসম্বল বিধবা মানুষ, আমাকে এখন দুচ্ছাই করাই যায়। মহারাজের বাবা বলে, তাহলে আমি এক কাজ করি, কালকে সকালের প্রথম বাসে আমি তোমাকে তুলে দিয়ে আসবো। ঠাম্মি মহারাজের বাবাকে বলে, এই তুই এদিকে শোন তো, বলে এক জায়গায় নিয়ে গিয়ে কথা বলে। আমি বলে, তুই কি আজকে রাতটা ওকে এখানে রেখে দেওয়ার প্ল্যান করছিস? তখন মহারাজের বাবা বলে, আসলে বাস পাবে না। বাস পাবে না, বাস পাবে না তো আমি অন্য গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। পূজা বলে, একটা রাতেরই তো ব্যাপার ঠাম্মি, একটা রাতে আর কি বা হবে, আর এটা নিয়ে সবাই এত ব্যতিব্যস্ত হয়ে পড়ো না। আমি বলে, নাও, এই মহারাজকে একদম খেপিয়েই ছাড়বে। পূজা বলে, না ঠাম্মি, আমি জানি আমি কি করছি। প্রথমে মিত্র স্যারের কাছে ক্ষমা চাইবো, তারপরে খোকন স্যারকে জোগাড় করবো। এই সময় সোমনাথ আসে আর আচমকাই বাবাকে জড়িয়ে ধরে আর হাসতে থাকে। মহারাজের বাবা বলে, বাবা তুই কি তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য এতটা উত্তেজিত, নাকি প্রিয়াঙ্কাকে বিয়ে করার আনন্দে মশগুল, কোনটা? সোমনাথ হাসতে থাকে, বলে, তুরুপের তার সাথে পেয়ে গেছি বাবা। পূজা অবাক হয়। পূজা বলে, তো আপনার তুরুপের তাস কি প্রিয়াঙ্কা দিদি? সোমনাথ হাসতে থাকে আর সেই ভিডিওটার কথা ভাবতে থাকে। এদিকে পূজা মহারাজের জন্য দুধ আর বিস্কিট নিয়ে এসেছে। মহারাজ ঘুমিয়ে পড়েছে। পূজা বলে, আহারে, কটা বিস্কিট খেয়ে ঘুমিয়ে পড়লেন? আমিও তো কটা বিস্কিট খেয়েই আছি, দুধটাও নিজের টাকা দিয়ে কিনলাম, কিন্তু সেটা খাওয়াই কি করে? এরকম অকাতরে ঘুমোলে কাউকে জাগানো সম্ভব, খাওয়ানো সম্ভব? ভাবতে থাকে পূজা। খাওয়ারটা টেবিলের উপর রেখে দেয়, লাইটটা অফ করে দেয়। পূজা বিছানায় বসেই সেই আগের কথাগুলো ভাবতে থাকে, সেই জুবেনাইল হোমের কথা, যে একটা ছেলে কিভাবে পড়ে গিয়ে মারা গিয়েছিল। পূজা মনে মনে ভাবতে থাকে, মিস্টার মাথা গরম যে জুবেনাইল হোমে ছিলেন সেখানে যেতে হবে। পূজা শুয়ে পড়ে। এদিকে বাইরে খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। মহারাজের ঘুমটা হালকা ভাঙে। মহারাজ ঘুমের ঘোরে কিছু যেন বলছে। মহারাজ ঘুমের তালেই বলতে থাকে, আমি খুন করিনি মা, আমি খুন করিনি। পূজা অবাক হয়ে মহারাজের দিকে তাকিয়ে থাকে। পূজা বলে, এসব কি বলছেন উনি? খুন করেননি মানে? মহারাজ সমানে বলেই যাচ্ছে, আমি খুন করিনি। পূজা অবাক হয়ে মহারাজের দিকে তাকিয়েই থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। অপেক্ষা করো তোমরা উড়ানের আগামী পর্বের জন্য। ততক্ষণ ভালো থেকো সবাই, টাটা।